আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সংস্কার যাত্রা 3-0 ভিশন, শূন্য সম্পদ কেন্দ্রীয়করণ, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নির্গমনের উপর জোর দেন তিনি। সকালে ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে 81তম স্ক্যাপ অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে 53টি সদস্য রাষ্ট্র ও 9টি সহযোগী সদস্য একত্রিত হয়েছে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। Bangladesh's interim government assumed office on August 8, 2024, following a mass uprising led by students. We inherited a devastated economy, left by the previous autocratic regime. Since then, we have launched a reform process and worked to restore discipline in the financial sector. কাতারের আমিরের আমন্ত্রণে 4 দিনের সফরে আজ দোহার উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় অনুষ্ঠিত আটনা সামিটে যোগ দেবেন তিনি। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দল। সকালে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। কমিশনের গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। আমাদেরকে এখানে আহ্বান করার জন্য এবং মতামত দেওয়ার জন্য যে আহ্বান করেছেন এই জন্য জাতীয় ঐক্যমত কমিশনকে আমরা ধন্যবাদ জানাইতেছি। 5 আগস্ট চাংখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এ বিষয়ে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংঘটিত হয়েছিল, সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি। তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে। এই অপরাধের যারা মাস্টার মাইন্ড ছিলেন, যারা ক্ষমতার শীর্ষবিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আপনারা সবসময় আমরা যেটা বলেছি আপনাদের কাছে যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে
আমরা জুলাই আগস্টের 5 তারিখে, বিশেষ করে 5ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনা জোন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনা জোন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। এই 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে 6 মাস 13 দিন, অর্থাৎ 195 দিনের মধ্যে এই তদন্ত। এতক্ষণ দেখছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্যের অংশবিশেষ। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলায় সহযোগী 3 আসামি গ্রেফতার হয়েছে। বাকিতে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। জাহেদুল ইসলামের ভাই 8 জনকে আসামি করে মামলা করে। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাথি, মেহরাব, আবুজার গিফারি ছাড়াও আরও 5 জনকে আসামি করা হয়েছে। মোট আসামি করা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সিসিটিভি ফুটেজে যেই 2 নারীকে নিয়ে ঘটনার সূত্রপাত, তাদের দেখা গেলেও মামলায় তাদের নাম উল্লেখ নেই। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে তারা। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহেদুল ইসলাম পারভেজ নিহত হন। তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি এবং তদন্ত রিপোর্ট হলে মানে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। দর্শক, এই মুহূর্তে বনানী থানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, মামলার প্রধান আসামিদের গ্রেফতারের বিষয়ে কি বলছে পুলিশ, আমাদের জানাবেন। সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, পারভেজ হত্যা মামলায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি, মামলার তদন্তকারী কর্মকর্তা যিনি বলেছেন যে মামলায় যে 8 জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছিল এবং অজ্ঞাত কিন্তু 20 থেকে 30 জন, সেই অজ্ঞাত থেকে আসলে এই 3 জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাত 12টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মহাখালী ওয়াললেস সহ আশপাশের এলাকা থেকে তারা এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং প্রাথমিক তদন্তে বা জিজ্ঞাসাবাদে তারা সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে যেই মামলার মূল আসামি 3 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে, সেই 3 জনের স্কুলের যে বন্ধু, এই যে 3 জন গ্রেপ্তার করা হয়েছে সেই স্কুলের বন্ধু, এমনটি তারা তো জানতে পেরেছে। তবে মূল আসামিদের গ্রেপ্তারের বিষয়ে তাদের তৎপরতা চলছে এমনটি জানিয়েছেন। আমরা সকাল থেকে রয়েছি বনানী থানায়, এই মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। এছাড়াও একটু যদি বলে রাখি, বিশ্ববিদ্যালয় থেকেও মামলার আসামিদের যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয় সেই দাবিটি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন তারা নিজেরাও 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে, যারা 3 দিনের ভিতরে তদন্ত রিপোর্ট দিবে। আসলে মামলায় আরও কারা কারা জড়িত সেই জিনিসটি তারা খুঁজে দেখছেন এবং যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে আপাতত তারা বহিষ্কার করেছে এবং
পার্মানেন্ট তদন্তের পরে কিন্তু আসলে পার্মানেন্টভাবে বহিষ্কার করা হবে কিনা বা তারা জড়িত কিনা সেই জিনিসটি জানা যাবে। ইতিমধ্যে তারা সিসিটিভি ফুটেজ দিয়েছে পুলিশকে এবং যত ধরনের সহযোগিতা রয়েছে তারা করবে। এবং আজকে সেই পারভেজ হত্যার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বেলা দুপুর 2টায় এবং ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে, সেটি দুপুর 1টায়। তো সাদিয়া, এই ছিল আমার কাছে বনানী থানা থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত। চলে যাচ্ছি পরের সংবাদে। আগামী 48 ঘন্টার মধ্যে সরকার 6 দফা না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে পূর্ব ঘোষিত মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। এ সময় কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান জানান, 48 ঘন্টার মধ্যে 6 দাবি নিয়ে কোনো সমাধান না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যাবেন তারা। শিক্ষার্থীরা বলেন, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই ক্লাসে ফিরবেন তারা। নিয়মিত ওয়ার্ড ক্লাস না হওয়ায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় আন্দোলনরত সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা। দাবি আদায় করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। ছেলে এবং মেয়ে উভয়ের উপরে হামলা চালানো হলো। তা আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশের সকল ধরনের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচি দেওয়ার জন্য। এবং আমরা অলরেডি আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের মেডিকেল কলেজের সকল প্রকার একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করলাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, সুনামগঞ্জ মেডিকেলের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ কি কি কর্মসূচি পালন করছে জানাবেন। ধন্যবাদ সাদিয়া। যেমনটা বলছিলেন, গত 15 এপ্রিল থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্রুত ওয়ার্ড সেবা চালু এবং হাসপাতাল চালুর দাবিতে তারা প্রতিদিনই ক্লাস বর্জন করে যাচ্ছেন। তারা গতকালকেও সড়ক অবরোধ করেছিলেন। গতকালকে সড়ক অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। তারা দাবি করেছে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্যাতন করেছে, তাদের অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে। এর প্রতিবাদে তারা আজকে সকাল থেকে আবারও রাস্তায় দাঁড়িয়েছেন, মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা যদি একটু দেখাতে চাই, এছাড়া আমাদেরকে আরেকটু তথ্য জানিয়েছেন তারা তাদের অনির্দিষ্ট ক্লাস বর্জন অনির্দিষ্টভাবে তারা চালিয়ে যাবেন। একই সাথে আজকে সকাল থেকে তারা মেডিকেল কলেজের যে প্রশাসনিক কার্যক্রম সেটা শাটডাউন ঘোষণা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা আজকে সুনামগঞ্জ সিলেট যে সড়ক মেডিকেল কলেজের যে সামনে, এই সড়কের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন, তারা বিক্ষোভ করছেন। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের সড়ক অবরোধের সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্যাতন করেছেন, তাদের ছাত্রছাত্রীরা আহত হয়েছে। এসবের দাবিতে এবং দ্রুত মেডিকেল কলেজে পাশে যে হাসপাতাল সেটি চালু এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা যে না দেওয়ার দীর্ঘদিনের প্রতিবাদ এবং হাসপাতাল চালুর দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তারা আজকে যেটা বলছেন যে গতকালকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নির্যাতনের মাধ্যমে থেকে সরিয়ে দিয়েছে। তারা অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে। এর প্রতিবাদে তারা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন, বিক্ষোভ করছেন। সাদিয়া, এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সচিবালয়ে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালগুলোর সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার জন্য রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সারা দেশের রেলওয়ে হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নীতিমালা তৈরি করা হবে এবং আগামী সপ্তাহে একটা নিড অ্যাসেসমেন্ট কল্যাণ নীতিমালা আমাদের তৈরি হবে। সেই অনুযায়ী কে কোন কাজটা করবে সেগুলো ঠিক হবে, পরিদর্শনে যাবে, প্রাইভেট হিসেবে কোনটা করাতে, তারপর আমরা আবার একটা ডিক্লারেশন দেবো যে এখন থেকে এটা উন্মুক্ত, আপনারা এখন এখানে ট্রিটমেন্ট নিতে পারেন।
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে দেশি পেঁয়াজ ও রসুনের দাম। রসুন কেজি প্রতি 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়ে শুকনো রসুন প্রকারভেদে 130 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আগে কাঁচা রসুন কেজি প্রতি 70 থেকে 80 টাকা দরে বিক্রি করেছেন, তবে বর্তমানে সেই রসুনগুলো শুকিয়ে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে কেজি প্রতি পেঁয়াজ 15 থেকে 20 টাকা বেড়ে প্রকারভেদে 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়াতে দেশের মোকামে কৃষকরা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে সামনের দিনগুলোতে আরও দাম বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে চাল আমদানিতে শুল্ক বৃদ্ধি করার কারণে হিলির বাজারে 2 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে সব ধরনের চালের দাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হঠাৎ করে রসুনের এত দাম বৃদ্ধির কারণ কি আমাদের জানান। জি সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে রসুনের দাম কিন্তু বৃদ্ধি হওয়ার কারণটি যেমনটি আমি জানতে পেরেছি, কিছুক্ষণ আগে এখানকার ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছে যে আসলে কিছুদিন আগে এই রসুনগুলো আপনার হচ্ছে কাঁচা ছিল, যার জন্য ওজনে বেশি ধরতো এবং কাঁচা থাকার কারণে মূলত কিন্তু 70 থেকে 80 টাকা কেজি হিসেবে তারা কিন্তু বিক্রি করছে। এখন সেই রসুনগুলো শুকিয়ে যাওয়ার কারণে কেজিতে বেশি পরিমাণ লাগছে, যার জন্য কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু এখানকার খুচরা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তবে এই দাম বৃদ্ধির কারণে কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে এখানকার নিম্ন আয়ের মানুষগুলো। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এক সপ্তাহের ব্যবধানে এখানে কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম বেড়েছে, বিশেষ করে পেঁয়াজের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ আমরা গত সপ্তাহে রেখেছিলাম 35 থেকে 36 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, এখন আজকের বাজারে 55 টাকা দরে। তবে কিছু কিছু নিম্নমানের পেঁয়াজ রয়েছে, সেগুলো 40 থেকে 45 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। তবে চালের বাজারে কিন্তু অনেকটা অস্থিরতা বিরাজ করছে। চাল কিন্তু ভারত থেকে দেশের বাজারে শুল্ক বৃদ্ধি করার কারণে চাল আমদানি বন্ধ রয়েছে, যার জন্য কেজি প্রতি 2 থেকে 5 টাকা কিন্তু বৃদ্ধি পেয়ে। তবে বলা চলে যে এসব এখন যদি পেঁয়াজ এবং চাল যদি ভারত থেকে আমদানি করা না হয়, সেক্ষেত্রে হয়তো বা দাম আরো বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল সাদিয়া আমার কাছে দিনাজপুরের হিলি থেকে চাল, রসুন এবং পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আজিজ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।